16 বছরে 4 কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে। এই 4 কোটি তরুণ ভোটার দেখছে ফ্যাসিজমরে সরাইছে কে, এবং 5 আগস্টের পরে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, বিভিন্ন দলে যে ন্যারেটিভ করছে, তাতে 4 কোটি ভোটারের ভোট যাওয়ার কথা, টোটালটা এনসিপি জোটে। আমরা একটি কথা বলছিলাম যে ইএএসডির একটি জরিপ, যেখানে বিএনপি কে ভোট দিতে চান 70% মানুষ, জামাতকে 19% মানুষ, এনসিপি কে 2.6। এটি জরিপের ফলাফল। এরকম জরিপ আগে বেশ কয়েকটি হয়েছে। আপনার কাছে এই জরিপটি কি মনে হয়, একমত কিনা আপনি জরিপের সঙ্গে? আমি জানি না, নিউজটা সম্ভবত প্রথম আলোতে ছাপা হয়েছে। এটা একটা জরিপ, প্রথম আলো সহ অনেকে ছাপা হয়েছে জরিপ। এই জরিপের অনেকগুলা বিষয় আছে এখানে। 1 নম্বর হলো 70% বিএনপিকে ভোট দিতে চায়। 70%, এটা কিন্তু মোট জনসংখ্যার না আনি, শুধু 12 কোটি ভোটার আনি। 12 কোটি ভোটারের 70%। কিংবা জরিপে যারা অংশগ্রহণ করেছে তাদের, আমি তা বলছি না, এটা তো রেজাল্টটা দাঁড়ায় যে মোট ভোটারের। আপনি যে কয়জনই জরিপ করুক, 70% মানে তো টোটাল ভোটারের। তো 70% ভোটার ভোট দিতে চায় বিএনপিকে, গেল 1। 2, পাশাপাশি এর ভিতরে এটাও আছে 99.98, মানে 99.98% লোক চায়, মানুষ ভোট দিতে আগ্রহী, মানে এত পার্সেন্ট, অলমোস্ট 100% লোক ভোট দিতে আগ্রহী। 3 নম্বর আসেন, এটার ভিতরে আরো একটা আছে, 69% লোক বলতেছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দিক। বিষয়টা কি দাঁড়াইলে তাহলে? পরস্পর বিরোধী। অর্থাৎ 100 জনের ভোটের মধ্যে 70টা ভোট বিএনপিকে দিবে। বাংলাদেশের ইতিহাসে তো দেখি নেই আমি। আর 99.98 মানে অলমোস্ট 100% লোক ভোট দিতে চায়। এটা আসলে কি জানেন? তার মানে আওয়ামী লীগের সবাই ভোট দিতে চায়, সেটাই। আমি সেটা বলছি না, এটা একটা ন্যারেটিভ তৈরি করা। অর্থাৎ ওই যে ম্যাডাম দিলারা বলছে যে একটা সাজানো নির্বাচন, অর্থাৎ অ্যারেঞ্জড ইলেকশন করতে যাচ্ছে, সেইটার বৈধতা দেওয়া। ইট ইমপ্লাইজ যে সামনের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, আপনি লিখে রাখতে পারেন। সেই ইঞ্জিনিয়ারিংটাকে জায়েজ করার জন্য যদি হয়, সেটি কি ভোটাররা সেটি নিয়ে সংকট তৈরি হতে পারে কিনা? আমি বলি আপনাকে, যে পদের নির্বাচন দলবিহীন যারা ভোটার, দলবিহীন ভোটারের কথা বলছি আমি। দলবিহীন ভোটার আছে তো, আছে 30-40% তারা আছে। বিভিন্ন জরিপে উঠে আসছে, কোনো সিদ্ধান্ত নেয়নি, দরকারই তো নাই, আমি তো জানি। কেউ ভোট দিতে যাবে না, ওরা যাবে না, কারণ ওরা দেখতেছে কি নির্বাচন হতে যাচ্ছে। গেল 1। 2, আপনি আসেন 16 বছরে 4 কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে। এই 4 কোটি তরুণ ভোটার দেখছে ফ্যাসিজমরে সরাইছে কে, এবং 5 আগস্টের পরে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, বিভিন্ন দলে যে ন্যারেটিভ করছে, তাতে 4 কোটি ভোটারের ভোট যাওয়ার কথা, টোটালটা এনসিপি জোটে যাওয়ার কথা আমার হিসাবে। যদি তাই হয়, এই জন্য আমি বলছি, যত শুদ্ধ নির্বাচন হবে তত হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর এই ন্যারেটিভটা দেওয়ার মানে হচ্ছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, এবং 2/3 মেজরিটি নিয়ে কাউকে ক্ষমতা। আরেকবার আসবো। এই জরিপের সঙ্গে আপনি কতটা একমত বা কি মনে করছেন নির্বাচনের আগে এমন একটা ফলাফল? জরিপ সবসময় ঠিক হয় না। আমেরিকান ইলেকশনে যখন হিলারি ক্লিনটন যখন প্রার্থী ছিল, জরিপে আসছিল সে জয়ী হতে পারে, কিন্তু হয়নি। 91 সালে বাংলাদেশে জরিপে প্রকাশ করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আওয়ামী লীগ ক্ষমতা আসে নাই। আমরা সবচেয়ে ডাকসু জরিপ দেখেছিলাম। জরিপ নট নেসেসারিলি যে সম্পূর্ণ রিফ্লেকশন করে, কিন্তু আমি যেটা বুঝি যে বাংলাদেশের মানুষ আগামী যদি ভোট দিতে পারে, যদি সুষ্ঠু ভোট হয়, তারা চাঁদাবাজ, এমন একটা তৈলাক্ত জাতি এত তৈল করতে পারে। জামাত যেটি বলেছে যে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, মানে সরকার তো অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস সেই সরকারের প্রধান, মানে এখনো সৃষ্টি হয়নি, এমন অভিযোগ জামাত কেন করছে আজকে? এটা এই কারণেই যে সঠিক নির্বাচন হতে হলে যে ফ্যাক্টরসগুলো দরকার, সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সো বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে উন্নত হয়েছে, এটা নোবডি উইল বিলিভ ইট। এবং যে আওয়ামী লীগের যে নিয়োগ 15 বছরে, সেখানে তারা তাদের লোককে নিয়োগ দিয়েছে, এবং তারা অনেকেই ঘাপটি মেরে বসে আছে কোনো ঘটনা ঘটাতে, যাতে এইটা সামনে আনতে পারে যে আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচন হয়েছে তার চেয়ে ভালো নির্বাচন এখানে হয়নি। এইটার সাথে আপনি যোগ করেন যে আজকে ডক্টর দিলারা চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভর্নমেন্ট পলিটিক্সে যে টিচার ছিলেন, কাছের মানুষ, ওনার একটা ফেসবুকে আমি একটা ওনার বক্তব্য দেখলাম। উনি বলেছে যে একটি সাজানো নির্বাচন হতে যাচ্ছে। সো নিশ্চয়ই সেই ধরনের সিমটম আছে বলে যে সিট ভাগ করে নেওয়া, কে কয় সিট পাবে। এবং আপনি দেখেন যে ডিসকোয়ালিফাই এবং কোয়ালিফাই যারা হয়েছে, ওইখানে কিন্তু একটা ইন্ডিকেটর আছে কারা কারা এখানে জিততে পারে। সেই জন্য এখন আপনি আরেকটা কোশ্চেন বিএনপি জামাত যৌথ সাজানো, বিএনপি জামাত এবং ছোট দলগুলো সহ সবাই মিলে মনে করেন নাহিদকেও একটা সিট দিবে, ব্যাপারটা এরকম হতে পারে। অর্থাৎ একটা গভর্নমেন্ট অফ কনসেনসাস বলা হয়েছে না, জাতীয় সরকার টাইপের, জাতীয় সরকার।
তো এটা কনসেনসাস ইলেকশন হতে পারে। তো সেটা তো 5ই আগস্টের চেতনা না, কিন্তু ইলেকশন হলো ইঞ্জিনিয়ারিং হলো, এটা তো ইঞ্জিনিয়ারিং হলো, এবং সেই দিকে যদি যায় সেটা ভয়াবহ একটা ভুল হবে। এবং আপনি বলেছেন যে তারেক সাহেব এইগুলা ইন্ডিকেটর করে কিনা, দরকার নাই তার করার, এইগুলা নিজে থেকেই করে। এটা এমন একটা তৈলক্ত জাতি, এত তৈল করতে পারে। আপনাকে মানে মজা হিসেবে বলি যে যারা পদলোহন করে, এখন যে ক্ষমতায় যেতে যায়, যে কেউ একজন সরিষার তেল দিয়া পদলোহন করতেছে, ওখানে তার চেয়ে বড় পদলোহনকারী একটা ছবি নিয়ে যাবে, অথবা এমন তৈল নিয়ে যাবে যে বস ও যে তৈল মারছে ওই তৈল ভালো না, আমার কাছে ভালো তৈল আছে, আপনি পা দুইটা আমার দিকে আগাই দেন, আমি আপনাকে এই থেকে মালিশ করি। এই ধরনের লোকে বেশি। তো ওইটা তার নির্দেশে দরকার নেই, ওই এমনিতে হয়ে যাবে। ওই যে বললাম না, একদম প্রশাসন থেকে বিভিন্ন থেকে তারা বসে থাকে একটু দেখাইতে, এখন অতি বিএনপি সাজবে সবাই। এবং আমি একটা আশঙ্কা প্রকাশ করছি যে এখন থেকে দেখবেন যে তারেক সাহেবের আর কোনো সমালোচনা হবে না, এমনিতেই হবে না। উনি যদি বলে যে আপনারা আমার সমালোচনা করবেন, কিন্তু কোনো বলেছেন, কিন্তু কোনো সমালোচনা হবে না। কিন্তু সাংবাদিকদের বলেছেন এই যে সমালোচনা হবে না, এই যে প্রোটোকল, ওনাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এই আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী, তিনের কাছে রাজনীতিবিদরা গুটি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, অতীত থেকে কিংবা জুলাই গণঅভ্যুত্থান থেকে কিংবা 5 আগস্টের যে পরিণতি থেকে প্রশাসন শিক্ষা নিচ্ছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি বিগত প্রধান নির্বাচন কমিশনের কথাটা বলছেন, যাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জুতার মালা পরানো হয়েছিল। উনি যখন ইলেকশন কমিশন ছিলেন, উনি সন্ধ্যাবেলা শুধু রেজাল্ট ঘোষণা করছেন। এবং আমি ডামির যে নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখছি কত % ভোটার গেছে, কারণ নির্বাচন তো বিজয় সুনিশ্চিত। শুধু একটা ফলাফল ঘোষণা করছে। এই যে ফলাফল ঘোষণা করাটা, উনি তো একটা সাংবিধানিক পদ হোল্ড করতেন। এটাকে বলতে পারেন কি জানেন? আমরা মব বলি না, ওইটা ছিল সাংবিধানিক মব। আচ্ছা, সাংবিধানিক মব। তারপরে যারা ব্যাংক লুট করছে, মনে করেন বড় বড় ব্যবসায়ী, নাম বলার দরকার নাই, নাম বললে কি হবে, কারণ তারা অলরেডি শেল্টার পাইছে বাংলাদেশে। তারা যখন ব্যাংক লুট করছে, আমি একটু আগে বলছি, আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী, তিনের কাছে রাজনীতিবিদরা গুটি। অর্থাৎ ব্যবসায়ীরা ব্যাংকের থেকে টাকা লুট করে তার একটা অংশ রাজনীতিবিদ চালায়। এখন এই রাজনীতিবিদরা তাকে শেল্টার দিচ্ছে। ফলে রেজাল্টটা কি হয়েছে? রেজাল্ট হইল এই যে আপনি এই পুরনো বন্দোবস্ত থেকে ফেরত আসতে পারতেছেন না। আপনি আমলাদের কথা বলছেন, নির্বাচনটা করে কারা? জাস্ট আমলারা। মাঠে কিন্তু শুধু আমলা, ফলাফল ঘোষণা করবে আমলা, রিটার্নিং অফিসার আমলা, সব কিন্তু আমলা। নির্বাচনে কারচুপি করে কারা? সরকারের প্ররোচনায় করুক, কাজটা করে কিন্তু আমলা। কিন্তু যখন অঘটন ঘটে তখন পালায় রাজনীতিবিদ, তারা থাকে বহাল তবিয়তে। অর্থাৎ এই যে বন্দোবস্তটাকে তাদের টিকিয়ে রাখতে হবে। আমি যে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আনুপাতিক হারে যদি ধরেন 18 কোটি লোকের মধ্যে ব্যবসায়ী আছে, লয়ার আছে, সব আনুপাতিক হারে। গুলশানের প্লট, রাজুকের প্লট সবচেয়ে বেশি আনুপাতিক হারে কাদের? আমলাদের। সবচেয়ে বেশি দুর্নীতিবাজ আমলাদের। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, তাহলে কি করতে হবে? এই আমলাদের এটাকে বহাল রাখতে হবে। আবার এই আমলাদের বদৌলতে আমলাদেরকে ব্যবহার করে রাজনীতিবিদ যারা আসেন ক্ষমতায়, তারা ডিপেন্ড করতে হয় আমলাদের উপরে। এবং এর সঙ্গে যে মনোনয়ন যে যাচাই বাছাই হলো, তার সম্পর্কটা কোথায়? তারা কেন এইভাবে করলেন? প্রশ্ন কেন উঠলো? ওইটা প্ল্যান করা। আপনি প্ল্যান করা, বললামই তো যে কে কার ভোট কাটবে, ওই যেটা একটু আগে বললাম যেটা। সুতরাং আপনি এখানে সবকিছু সুপরিকল্পিত, একটা ডিজাইন্ড ইলেকশন হতে যাচ্ছে। কেন আমি বলি, আপনি যদি ইলেকশনে কোনো শুরু হয়ে গেছে না, শুরু হয়ে গেছে তো বুঝেই যাচ্ছে। আপনি অনেক 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 ক্যান্ডিডেট বাতিল হয়ে যাচ্ছে, তাদের বাতিল হওয়ার কথা না। এবং সম্ভব যারা ক্ষমতা আসবে তাদের কোনো প্রার্থীতে কোথাও বাতিল হয় নাই, মানে সব নিখুঁত। সুতরাং আপনাকে বুঝতে হবে যে, আমি আপনাকে বলছি, আমাদের নির্বাচন যদি 60% ভালো হয়, শুদ্ধ পরিশুদ্ধ নির্বাচন যাকে বলি, 60% যদি নির্বাচন ভালো হয়, সামনে নির্বাচনটা বলতেছি আমি, তাইলে আপনি মনে করেন মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি 80% হয়, আরো লড়াই হবে। এবং এই লড়াইটায় কি হবে? সিঙ্গেল মেজরিটি কোনো দল পাইতে পারে, নিশ্চয়ই একটা দল তো সিঙ্গেল মেজরিটি পাবে, বাট 2/3 মেজরিটি যদি পাইতে হয়, আমি নিশ্চিত ইঞ্জিনিয়ারিং ছাড়া আপনি পাবেন না। 2/3 মেজরিটি নিতে হইলে, 2/3 মেজরিটি মানে 300-র মধ্যে 220-30টা নিতে হবে, তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং লাগবে। এবং এই ইঞ্জিনিয়ারিংটা করবে কেন? ওই আমলারা করবে। কেন? তাদের পুরনো বন্দোবস্ত টিকায় রাখার জন্য, যাতে দুর্নীতি চাপা পড়ে আবার আসে। এবং এই এবার যারা ক্ষমতা আসবে, তারা আবার অতীতে যারা অপকর্ম করছে সেটা ঢেকে রাখবে।
আবার এরা চলে যাওয়ার পর ওরা আসলে এদেরটা ঢেকে রাখবে একদমই, এই একদমই, পুরনো একদমই। বন্দোবস্তের কারণে এই আমলা স্যার ভাই, আমরা আজকে দেখলাম যে গাজীপুরের একজন জুলাই আন্দোলনের সময় রাজপথে ছিলেন তাহরিমা সুরভি, আপনি নিশ্চয়ই দেখেছেন, তাকে গ্রেফতার করা হয়েছিল প্রায় 10-12 দিন সপ্তাহখানেক আগে একটা চাঁদাবাজির মামলায়। সেটি নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হলো, আমরা হঠাৎ দেখলাম যে আইন উপদেষ্টা একটি পোস্ট দিলেন, ফেসবুক পোস্ট, সেই পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রিমান্ড বাতিল হয়ে জামিন হয়ে গেল। তার মানে আদালত কি এখনো সে আগের সিস্টেমে মানে মন্ত্রীরাই চালাচ্ছেন নাকি, বিষয়টি কি? হ্যাঁ, তাই তো, আদালত সবসময় এই আইন মন্ত্রণালয় চালাইছে, আইন মন্ত্রণালয় এবং আইন সচিব। ওইখানে সেই সময় একজন পিস্তল দুলাল নামে একজন সচিব ছিল, সে বোধহয় মারা গেছে। যত মিথ্যা মামলা, জামিন, এবং আনিসুল হক, সে তো তার সিন্ডিকেটই ছিল যে কোন মামলা জামিন হবে, এবং তার টিম পুরো বাংলাদেশে চলে যেত। কিন্তু 5 বছর পরে তো তাই হবার কথা ছিল। সেরকম হচ্ছে, আপনি এইটা যদি হয়ে থাকে রিমান্ড থেকে বাতিল করে, তাহলে এটা সেকেন্ড কেস। প্রথম হলো আপনার ওই যে আওয়ামী লীগের যে প্রার্থী ছিল, ওই ব্যবসায়ী, আমার নামটা মনে সাবের হোসেন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, সাবের হোসেন চৌধুরীকে রিমান্ড থেকে ডেকে এনে তারপর জামিন দেওয়া হয়েছে। তাহলে এটা সেকেন্ড কেস। তার মানে আইন তার নিজস্ব গতিতে এটা চলছে না। হ্যাঁ, আর আমি রাজ্জাকে বলতে পুরাতন বন্দোবস্ত কিন্তু ব্যুরোক্রেসি শুধু পুরাতন বন্দোবস্ত বজায় রাখার জন্য করছে না, রাদার এই তাদেরকে দিয়ে এই কাজ করাবার জন্য ডিসিদেরকে চয়েস করে নেওয়া হয়, এবং চয়েস করে নেওয়ার সময় সেইখানে ক্লাসিফিকেশন করা হয় সে আমার লোক। এই জন্য আমরা সবসময় বলে যাচ্ছি যে এই আমার লোক যারা সৃষ্টি করে, ক্রাইসিসের সময় একজন আমার লোক থাকে না। সেটা আওয়ামী লীগ বহুতবার সৃষ্টি করেছে, এরশাদ সৃষ্টি করেছিল, আর যারা সৃষ্টি করেছে এই আমার লোকরা কিন্তু ক্রাইসিসের সময় থাকে না। এই আমার লোক কালচার থেকে বের হতে পারছে না বাংলাদেশ কোনোভাবে। সেই জন্য আমি বলি যে এটি দিন শেষে গিয়ে ক্ষতি হয় কার, যে আমার লোকদের কারণে? দেশের। সেখানে বলি যে আপনি ব্যুরোক্রেসির কথা বললেন তো, আমি ডক্টর আকবর আলী খানের কয়েকটা বই আছে, 4টা বই আছে, খুব ভালো বই। উনি ওনার বইতে লিখে গেছেন এবং ইন্টারভিউ দিয়ে বলেছেন যে ব্যুরোক্রেসি অনলি হেল্পস দেমসেলভস। এই যে রাজ্জাক ভাই বলে যে তারা এই যে প্লট নেওয়া, সমস্ত বেনিফিট নেওয়া, সবচেয়ে বেশি মানি লন্ডারিং কারা করছে? এই আমলারা। সো এই আমলাদেরকে নিয়ন্ত্রণ করবে কে? পলিটিশিয়ান। সো পলিটিশিয়ান যদি দুর্নীতিবাজ হয়, আপনি যারা রাজনীতি করে কয় পার্সেন্ট অনেস্ট পিপল এখানে আছে আপনি বলেন তো? একটা দলের ভিতরে যদি 98% দুর্নীতিবাজ এবং চরিত্রহীন লোক থাকে, তারা কিভাবে সুশাসনে আমলারা তো ব্রিলিয়ান্ট। সো এই আমলারা শুধু তাদেরকেই হেল্প করে, তাদের স্বার্থই তারা সুরক্ষিত করে, এবং তাদের রক্ষা করার জন্য যে কোয়ালিটি রাজনীতি দরকার, সেই রাজনীতি বাংলাদেশে কখন আসবে নোবডি নোস।